একটি ছবি কল্পনা করুন। রাতের অন্ধকারে দক্ষিণ ইসরায়েলের আকাশে আলোর রেখা, তারপর বিকট শব্দ, মাটি কাঁপছে, মানুষ ছুটছে, আর সেই জায়গাটির নাম তিমোনা। ইসরায়েলের পারমাণবিক হৃদয়, যেখানে ইসরায়েল তাদের পারমাণবিক অস্ত্র রাখে বলে গোটা পৃথিবী জানে, যদিও ইসরায়েল কখনো স্বীকার করেনি। সেই শহরে আজ ইরানের মিসাইল পড়ছে, আর ইসরায়েলের আয়রন ডোম, তার হাজার কোটি টাকার আকাশ ব্যবস্থা সেটাকে ঠেকাতে পারেনি। প্রধানমন্ত্রী নেতানিয়াহু রাত গভীর হলে লিখলেন, এটা আমার জীবনের অত্যন্ত কঠিন একটি সন্ধ্যা। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে 48 ঘন্টার সময় দিলেন, তারপর বললেন, না মানলে তোমাদের সব বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেব। আর ইরান ইরান বলছে আমেরিকার প্রত্যেকটা ঘাঁটি আমাদের নিশানায়। এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বড় জলপথ হরমুজ প্রণালী, যার ভিতর দিয়ে পৃথিবীর প্রায় 20% তেল যায়, সেটা কার্যত অবরুদ্ধ। আমি যখন এই খবরগুলো দেখলাম তখন বুঝলাম এটা মধ্যপ্রাচ্যের একটা স্থানীয় সংঘাত নয়, এটা একটা পারমাণবিক দাবার ছক, যেখানে একটা ভুল চাল মানে পুরো পৃথিবী পূর্বে। আমি শাহিদুর রহমান হীরা, আন্তর্জাতিক ভূ রাজনীতি এবং প্রতিরক্ষা বিষয় নিয়ে বিশ্লেষণ করি এই চ্যানেলে। প্রতিটি ঘটনার পেছনের গল্পটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, যেটা সাধারণত মূলধারার মিডিয়াগুলো এড়িয়ে যায়। আচ্ছা, বিশ্লেষণে যাওয়ার আগে একটি ছোট্ট অনুরোধ, সেটা হচ্ছে যে যদি এই ধরনের গভীর ভূরাজনৈতিক এবং সামরিক বিশ্লেষণ আপনার ভালো লাগে, তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি চেপে রাখুন, আর এই ভিডিওটা লাইক করুন যাতে আরও বেশি মানুষের কাছে এটি ছড়িয়ে যায়। চলুন এবার বিশ্লেষণে যাওয়া যাক। ঠিক 1 মাস আগে কেউ ভাবেনি এত দূর গড়াবে। 28শে ফেব্রুয়ারি 2026 আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে ইরানের উপর হামলা শুরু করলো। লক্ষ্য ইরানের সামরিক এবং পারমাণবিক অবকাঠামো ধ্বংস করা। 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 4 সপ্তাহ কেটে গেল, কিন্তু ইরান ভাঙেনি, বরং পাল্টা মেরেছে। আল জাজিরার তথ্য মতে এই 4 সপ্তাহে ইরানের 1,500-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে, যার মধ্যে অন্তত 200 জন শিশু। নাতাঞ্জ পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রে হামলা হয়েছে। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি IAEA নিশ্চিত করেছে, হ্যাঁ, নাতাঞ্জে হামলা হয়েছে, তবে এখন পর্যন্ত কোনো তেজস্ক্রিয়তা ছড়ায়নি। কিন্তু ইরান এই হামলাকে মেনে নেয়নি। সে রাতেই ব্যালিস্টিক মিসাইল ছুড়ল ইসরায়েলের দিকে। লক্ষ্য দিমোনা এবং আর্থ। এই দুটি শহর ইসরায়েলের প্রধান পারমাণবিক গবেষণা কেন্দ্র শিমন পেরেজ নেভেক পারমাণবিক গবেষণা কেন্দ্রের গায়ে ফেসে। এপিএফ তথ্য বলছে 180 জনেরও বেশি আহত। ইসরায়েলের জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম জানিয়েছেন 175 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একটু থামুন, পৃথিবীতে এর আগে কখনো কোনো পারমাণবিক স্থাপনার এত কাছে কোনো দেশ সরাসরি মিসাইল মেরেছে? না, এটাই প্রথম। এটাকে আমি বলছি পারমাণবিক দাবার ছক, কারণ দুই পক্ষ এখন একে অপরের পারমাণবিক শক্তিকে সরাসরি টার্গেট করছে। আর দাবায় যেমন একটা চাল মানে পরে 3টা চাল ঠিক হয়ে যাওয়া, এই যুদ্ধটাও ঠিক তেমনি। একটা ভুল সিদ্ধান্ত পৃথিবীকে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখান থেকে ফেরার আর কোনো রাস্তা থাকবে না। আমি চাই আপনি একটি দৃশ্য কল্পনা করুন। আপনি ইসরায়েলের সামরিক কমান্ড সেন্টারে বসা একজন অফিসার। আপনার সামনে রাডারের পর্দা। সেখানে দেখছেন ইরানের দিক থেকে উজ্জ্বল একটা বিন্দু ছুটে আসছে, দ্রুত, খুব দ্রুত। আপনি ইন্টারসেপ্টর ছুড়লেন, 2টা ইন্টারসেপ্টর, কিন্তু সেগুলো মিস করলো। মিসাইল দিমনে এসে পড়ল। টাইম অফ ইসরায়েল নিজেই স্বীকার করছে, 2টো ইন্টারসেপ্টর ছোড়া হয়েছিল, দুটোই ব্যর্থ। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের ঘালিবাফ সেদিন ঘোষণা করলেন, যুদ্ধ নতুন পর্যায়ে ঢুকেছে। পিবিএস নিউজ আওয়ার জানাচ্ছে, ইসরায়েলের সেনাপ্রধান দাবি করেছেন ইরান এবার 2 ধাপের ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করেছে। এই ধরনের মিসাইল আটকানো আয়রন ডোমের পক্ষে কঠিন। কিন্তু এর চেয়েও বড় কথা হলো, ইরান শুধু দিমনই মারেনি। ভারত মহাসাগরে দিয়েগো গার্সিয়া মার্কিন ব্রিটিশ বাহিনীর সবচেয়ে বড় সামরিক ঘাঁটি যেটা, সেখানেও মিসাইল ছুড়েছে ইরান। দূরত্ব প্রায় 4,000 কিলোমিটার। একটু থামুন, সংখ্যাটা একবার ভাবুন। 4,000 কিলোমিটার মানে ইরানের মিসাইল এখন ভারত মহাসাগর পর্যন্ত পৌঁছতে পারে। এটা তাদের ডেটারেন্স স্ট্র্যাটেজির সবচেয়ে বড় বার্তা। আমরা শুধু কাছের শত্রুকে নয়, দূরের ঘাঁটিতেও মারতে পারি। আমি মনে করি এটা আবেগের প্রতিক্রিয়া ছিল না। ইরানের কাছে টার্গেটের তালিকা আগেই তৈরি ছিল, মিসাইল লঞ্চপ্যাড ছিল, নাতাঞ্জে হামলার কয়েক ঘন্টার মধ্যে পাল্টা আঘাত। এটা ছিল পুরোপুরি পূর্ব পরিকল্পিত কৌশল।
আপনি হয়তো ভাবছেন এটা তো মধ্যপ্রাচ্যের ঘটনা, আমার কি? এখানেই আসল রহস্য। হরমুজ প্রণালী মাত্র ৩৩ কিলোমিটার চওড়া একটা জলপথ, কিন্তু পৃথিবীর প্রায় ২০% তেল আর গ্যাস এই সরু পথ দিয়েই যায়। সৌদি আরব, ইরাক, কুয়েত, ইরান সবার তেল এই একটা দরজা দিয়ে বের হয়। সেই দরজাটা এখন কার্যত বন্ধ। এনবিসি নিউজের হিসাব বলছে এই যুদ্ধ শুরুর পর থেকে আমেরিকায় পেট্রোলিয়ামের দাম গ্যালন প্রতি ৯৩ সেন্ট বেড়েছে। তেলের দাম বছরের শুরু থেকে ৭০%-এরও বেশি বৃদ্ধি পেয়েছে। এবং এরই মধ্যে ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখলেন ৪৮ ঘন্টা হরমুজ না খুললে ইরানের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে একে একে সব গুড়িয়ে দেওয়া হবে। ব্লুমবার্গ এই খবর নিশ্চিত করেছে। ইরান পাল্টা বলেছে মধ্যপ্রাচ্যে মার্কিন সমস্ত জ্বালানি অবকাঠামো, তথ্য প্রযুক্তি অবকাঠামো সব ধ্বংস করা হবে। কিন্তু একটা জিনিস অনেকেই জানেন না, ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগারচি বলেছেন হরমুজ সম্পূর্ণ বন্ধ না, শুধু শত্রু দেশের জাহাজগুলো আটকানো হচ্ছে। জাপান, চীন সহ নিরপেক্ষ দেশগুলোকে তিনি নিরাপদ পথের আশ্বাস দিয়েছেন। আল জাজিরার বিশ্লেষণ বলছে এটা আসলে একটি হাইব্রিড ওয়ারফেয়ারের অংশ। সব বন্ধ না করে বেছে বেছে চাপ দাও, শত্রুকে অর্থনৈতিক যন্ত্রণায় ফেলো, কিন্তু বাকি পৃথিবীকে নিজের পক্ষে রাখো। বাংলায় যেমনটা বলে, নদীতে আগুন লাগিয়ে দাও কিন্তু নৌকাগুলো বেছে বেছে বাঁচাও। এটা একটা সূক্ষ্ম কৌশল এবং এটাই ইরানকে এখন পর্যন্ত টিকিয়ে রেখেছে। এই মুহূর্তে আমার মাথায় সবচেয়ে বড় প্রশ্ন একটাই, ৪ সপ্তাহ ধরে আমেরিকা এবং ইসরায়েলের মতো দুটো সামরিক পরাশক্তি হামলা করছে, তারপরও ইরান কিভাবে দাঁড়িয়ে আছে? এর উত্তর খুঁজতে হলে আমাদেরকে যেতে হবে মস্কো এবং বেইজিংয়ে। আল জাজিরার একটা গভীর বিশ্লেষণে উঠে এসেছে চীন বছরের পর বছর ধরে চুপি চুপি ইরানের সামরিক চোখ তৈরি করে দিয়েছে। তারা ইরানকে দিয়েছে YLC-B8 এন্টি স্টেলথ রাডার, যেটা দিয়ে মার্কিন B-21 রেইডার এবং F-35C স্টেজ বোমারু বিমান ধরা যায়। শুধু তাই নয়, ইরানের সামরিক নেভিগেশন সিস্টেম এখন আমেরিকার জিপিএস থেকে সরিয়ে নিয়ে বেইদু 3 স্যাটেলাইট নেটওয়ার্কে নিয়ে যাওয়া হয়েছে। একটু থামুন, এই তথ্যটা মাথায় রাখুন, পরে কাজে আসবে। মানে আমেরিকা ইরানের জিপিএস জাম করে দিলেও ইরানের মিসাইল চলবে, কারণ তারা চলছে চীনের সিস্টেমে। আর রাশিয়ার ভূমিকাটা আরও সরাসরি। ওয়াশিংটন পোস্ট ৩ জন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানাচ্ছেন মস্কো ইরানকে সরাসরি মার্কিন যুদ্ধজাহাজ এবং বিমানের রিয়েল টাইম অবস্থানের তথ্য দিচ্ছে। রাশিয়ার ক্যানোপুস ভি স্যাটেলাইটের মাধ্যমে ইরান মার্কিন সম্পদ ট্র্যাক করতে পারছে। এটাকে যদি একটি উপমা দিয়ে বলি, ধরুন আপনি অন্ধকার ঘরের ভিতরে কাউকে ধরতে চাইছেন, আর সেই লোকের বন্ধু ঘরের বাইরে দাঁড়িয়ে তাকে ফোনে বলছে এবার বাইরে যাও, শত্রু ডান দিক থেকে আসছে। আপনি কি তাকে ধরতে পারবেন? খুব কঠিন। চ্যাথাম হাউজের বিশ্লেষণ বলছে চীন এখানে দীর্ঘমেয়াদী খেলা খেলছে। ইরান যত দুর্বল হবে তত বেশি চীনের উপরে নির্ভরশীল হবে। বেইজিং আসলে এই যুদ্ধে একটি জিওপলিটিক্যাল ফ্ল্যাশ পয়েন্ট তৈরি করতে চাইছে, যাতে আমেরিকা মধ্যপ্রাচ্যে আটকে থাকে আর চীন প্রশান্ত মহাসাগরে নিজের অবস্থান মজবুত করতে পারে। এটা শুধু কূটনীতি নয়, এটা একটা সুচিন্তিত কৌশল। এই গল্পটা একটু অন্যরকম, একটু তেতো। ইসরায়েল জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অভিযোগ করেছে ইরান নিষিদ্ধ ক্লাস্টার মিউনিশনস বা ক্লাস্টার বোমা ব্যবহার করছে। টাইম অফ ইসরায়েল জানাচ্ছে ইরানের ক্লাস্টার বোমা তেল আবিবের কাছে একটি শিশু পরিচর্যা কেন্দ্রে আঘাত করেছে। এটা নিঃসন্দেহে নিন্দনীয়, কিন্তু হার্টেস পত্রিকা ২০০৬ সালের নিজস্ব রিপোর্টে বলেছে ইসরায়েল লেবাননে ১০ লাখেরও বেশি ক্লাস্টার বোমা ব্যবহার করেছে। সেই একই অস্ত্র, সেই একই নিষেধাজ্ঞা। আমি কাউকে সমর্থন করতে বলছি না, আমি শুধু একটাই প্রশ্ন রাখছি, যে লোক নিজে আয়নার সামনে দাঁড়িয়ে কখনো তাকায়নি, সে কি অন্যকে আয়না দেখাতে পারে? G7 এর পররাষ্ট্রমন্ত্রীরা ইরানের হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে এবং সত্যহীন যুদ্ধবিরতির দাবি জানিয়েছে। কিন্তু বাস্তব পৃথিবীতে সত্যহীন যুদ্ধবিরতি কখনোই হয় না, বিশেষত দুই পক্ষ যখন মনে করে তারা নিজেরা জিতবে। আচ্ছা, এখন আসল প্রশ্নে আসি, সামনে কি হবে? আমার বিশ্লেষণে ৩টি পথ দেখছি এবং এই ৩টি পথের কোনোটি সহজ না। প্রথম পথটা হচ্ছে টেবিলে ফেরা। CNN জানাচ্ছে ট্রাম্প মাত্র একদিন আগে বলেছিল যুদ্ধ গুটিয়ে আনার সময় হয়েছে। ওমানের মধ্যস্থতায় একটা আলোচনার সম্ভাবনা তৈরি হয়েছিল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলছেন তারা যুদ্ধবিরতি নয়,
সম্পূর্ণ যুদ্ধের অবসান চায়। এই দুটো অবস্থান যদি কাছাকাছি আসে তাহলে একটা সমঝোতা সম্ভব। আমার মতে ৪৮ ঘন্টার যে আল্টিমেটাম তারপরেই এই পথটা খুলতে পারে। দ্বিতীয় যে পথ সেটা হচ্ছে বৈদ্যুতিক কেন্দ্রে হামলা ও পাল্টা হামলা। ট্রাম্প হামলা করলে ইরান বলেছে উপসাগরীয় অঞ্চলের গোটা জ্বালানি কাঠামো ধ্বংস করা হবে। ইরানের পার্লামেন্ট স্পিকার বলেছেন তেলের দাম দীর্ঘ সময় উঁচুতে থাকবে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এরা সবাই চিন্তিত, কারণ তাদের অবকাঠামো নিরাপদ নয়। তৃতীয় পথ, যেটা ভাবতেও ভয় লাগে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ সতর্ক করেছেন এই যুদ্ধের পরিণতিতে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দিকে যেতে পারে। IAEA জানাচ্ছে ইরানের 141 কেজি 60% সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ এখন ইস্পাহানের ধ্বংসস্তূপের নিচে। কোনো আন্তর্জাতিক পরিদর্শক সেটা যাচাই করতে পারছে না। একটু থামুন, এখানেই আসল রহস্য। পারমাণবিক অস্ত্র তৈরির জন্য যতটুকু সমৃদ্ধ ইউরেনিয়াম দরকার ইরানের কাছে তার কাছাকাছি মজুদ আছে, আর সেটা এখন কারো নজরের বাইরে। এই মুহূর্তে আন্তর্জাতিক পরমাণু পর্যবেক্ষণ ব্যবস্থা কার্যত অন্ধ। নেপোলিয়ন বোনাপার্ট বলেছিলেন কোনো পরিকল্পনা শত্রুর সংস্পর্শে আসার পর সেটা আর টিকে থাকে না। আমেরিকা এবং ইসরায়েল পরিকল্পনা করেছিল দ্রুত শেষ করবে। 4 সপ্তাহ পরে সেই পরিকল্পনা ধূলিসাৎ, বরং দিমনুর আকাশে মিসাইল দেখা গেছে। তাহলে এরপর কি? এই যুদ্ধ কি নতুন একটি পৃথিবীর জন্ম দিচ্ছে, যেখানে পারমাণবিক ভয়ই হবে শান্তির একমাত্র রক্ষাকবচ? আজকের বিশ্লেষণে আমরা দেখলাম দিমনুর আঘাত কেবল মিসাইল হামলা নয়, এটা একটা ঘোষণা। পারমাণবিক দাবার ছকে এখন পৃথিবীর ভবিষ্যৎ বাজি রাখা হচ্ছে। কমেন্টে শুধু একটাই প্রশ্নের উত্তর দিন। আপনি কি মনে করেন এই যুদ্ধ আলোচনায় শেষ হবে, নাকি আরও বড় কিছু আসছে? ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।